This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্টেনশন, অভিপ্রায়। প্রথম দুদফা ভোটের পর গোটা জাতীয় রাজনীতিতে এই ইন্টেনশন বা অভিপ্রায় নিয়ে জোর প্রচার চলছে, জোর আলোচনা চলছে। কংগ্রেস, বিজেপি একে অপরের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে। ঠিক একই রকমভাবে ইন্টেনশন বা অভিপ্রায় নিয়ে প্রশ্ন উঠছে INDIA, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মধ্যেও। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সন্দিহান। আচ্ছা, মানুষের ইন্টেনশনটা কি, মানুষের অভিপ্রায়টা কি, সেটা বুঝতে না পারার জন্যই কি অভিপ্রায় নিয়ে এত অভিযোগ ছোড়াছুড়ি হচ্ছে? দেখুন। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা ভারতেরই দৃশ্য। হিমাচল প্রদেশের দুর্গম লাহোল স্পিতি জেলায় এপ্রিলের শেষ সপ্তাহেও তুষারপাত হচ্ছে। গোটা দেশ যখন সূর্যের তেজে ভাজা ভাজা হচ্ছে, তখন হিমাচলের এই দৃশ্য খানিকটা অবিশ্বাস্য। তেমনই অবিশ্বাস্য জাতীয় রাজনীতির হঠাৎ মোচড় দিয়ে গতিমুখ বদলে ফেলা। দুদফার ভোটের পর হঠাৎই রাজনৈতিক দলগুলি প্রতিপক্ষের প্রতিশ্রুতিতে আতশ কাঁচ পেতেছে। অভিপ্রায় কি? এখন এটাই প্রচারের মূল অভিমুখ। कि भाजपा के कई नेता, कई मंत्री, कई जो चुनाव के उम्मीदवार हैं, जगह जगह में जाकर कह रहे हैं कि वो संविधान को बदलना चाहते हैं। मोदी जी जब मंच पे आते हैं तो कहते हैं कि ऐसी कोई बात नहीं है। तो जो करने जा रहे हैं वो बात हमेशा वो अपने छोटे नेताओं से, मंत्रियों से कहीं कहीं बुलवा देते हैं। ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে বিজেপি, এটাই তাদের গোপন অভিপ্রায়। গুজরাতের সভায় অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী वड्रा। আর কংগ্রেসের অভিপ্রায় নিয়েও অভিযোগ রয়েছে। और जब उनका मैनिफेस्टो आया उसी दिन मैंने कह दिया था, आज नहीं कह रहा हूं, उसी दिन कहा था कि कांग्रेस का मैनिफेस्टो पर मुस्लिम लीग की छाप है। কংগ্রেসের অভিপ্রায় প্রকাশ পাচ্ছে। অভিযোগ বিজেপির। কি রয়েছে ইস্তেহারে? দেশ জুড়ে আর্থসামাজিক ও জাতিভিত্তিক গণনা, তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর সংরক্ষণ বাড়ানো, সরকারি ও উদ্বৃত্ত জমি গরিবদের বন্টনে কমিটি তৈরি। देश का एक्सरे कर देंगे, दूध का दूध, पानी का पानी हो जाएगा। माइनॉरिटीज को पता लग जाएगा कि इस देश में उनकी भागीदारी कितनी है। इसके बाद हम फाइनेंशियल और इंस्टीट्यूशनल सर्वे करेंगे। বিজেপির অভিযোগ, ইস্তেহারেই কংগ্রেসের অভিপ্রায় পরিষ্কার। কংগ্রেস মধ্যবিত্তের সম্পত্তি ছিনিয়ে বন্টন করবে, ভোট ব্যাংকের রাজনীতি করছে কংগ্রেস। आपकी संपत्ति का सर्वे ये लोग कराएंगे, फिर आपकी संपत्ति का सर्वे करा करके आपके बाप दादों की जो कमाई है ना, इस कमाई को वे लोग एक विरासत टैक्स इस पे लगाने की बात कर रहे हैं। आपने सेम पित्रोदा का बयान पढ़ा होगा। अगर आपके बाप दादों ने 4 कमरे का घर बनाया है तो कहेंगे तुम 2 कमरे में रहो, 2 कमरे कांग्रेस या सपा के लोगों के अधिकार में चला जाएगा। কয়েকদিন আগেই ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা বলেছিলেন আমেরিকার উত্তরাধিকার করের কথা। সেখানে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির একাংশ উত্তরাধিকারীরা পান, অন্য অংশ সরকার নিয়ে নেয়। Let me tell you, in America, there is an inheritance tax. One has $100 million worth of wealth. And when he dies, he can only transfer probably 45% to his children. 55% is grabbed by government. কংগ্রেসের ইস্তেহারে কোনো উত্তরাধিকার করের কথা সরাসরি লেখা নেই, কিন্তু বিজেপির দাবি যে জাতি সমীক্ষার কথা বলা হচ্ছে তাতে নাকি উত্তরাধিকার কর বসানোর অভিপ্রায় লুকিয়ে রয়েছে। আবার ইন্ডিয়া ঐক্যের মধ্যেও অভিপ্রায় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কেরালার কংগ্রেস নেতা ও কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপালের অভিযোগ, ওই রাজ্যে বিজেপি ও বামেদের তলে তলে কথাবার্তা চলছে। কেরালার বাম জোট LDF এর আহ্বায়ক জয়রামানের সঙ্গে কেরালার বিজেপির পর্যবেক্ষক প্রকাশ জাভরেকরের বৈঠকও হয়েছে। Jayarajan also admitted that Prakash Javadekar came and met me, and now the Chief Minister is also justifying Jayarajan. That means it's a clear-cut deal for Chief Minister and CPM to settle the cases against him and to have an alliance. CPM এর সঙ্গে বিজেপির চুক্তি হয়েছে। কেরালার কংগ্রেসের এই অভিযোগ চমকে ওঠার মতো বটে। কয়েকদিন আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাহুল গান্ধীকে আক্রমণ করেন। ইন্ডিয়া ঐক্যের রাঁচির বৈঠকে ছিলেন না রাহুল। বিজয়ন অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সময়ে রাহুল অনুপস্থিত থাকেন।
ওয়েনারের সাংসদ রাহুলকে বিজয়নের আক্রমণ কংগ্রেস ও সিপিএম এর সম্পর্ককে তিক্ত করেছে। দুপক্ষই পরস্পরকে সন্দেহের চোখে দেখছে। TV9 বাংলা। ভোট মানে অঙ্ক কাটাকাটি, আর এই অঙ্কের হিসেবে প্রত্যেকটা দল চেষ্টা করে যাতে তারা নিজেরা এগিয়ে থাকে, তার জন্য কোনো রকম কিন্তু কৌশল করতে খামতি নেই, প্রত্যেকে চেষ্টা করেন। কিন্তু আজকে যেটা হলো মুর্শিদাবাদে, অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী মুসলিম সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সমর্থন করলেন। আচ্ছা, এর ফলে কি তৃণমূলের চাপ বাড়লো? কারণ এটা এমন একটা জায়গা যেখানে সংখ্যালঘু ভোটই সংখ্যাগুরু, সুতরাং তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু ভোট নিয়ে বরাবরই একটা কনফিডেন্সে থাকে। সেখানে দাঁড়িয়ে এখানে সমর্থন করা, ইন্ডিয়ান ন্যাশনাল লীগকে সমর্থন করা শুধুমাত্র কি মুর্শিদাবাদ, নাকি অন্যান্য জায়গারও চাপ বাড়লো তৃণমূল কংগ্রেসের? 2014 সাল রায়গঞ্জ থেকে 1000 ভোটে জিতে সংসদে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম। এবার মুর্শিদাবাদের বামফ্রন্ট প্রার্থী সিপিআইএম এর বর্তমান রাজ্য সম্পাদক। এত কেন্দ্র থাকতে সংখ্যালঘু অধ্যুষিত আসনেই কেন, তা নিয়ে বারবার নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে? তার বাড়ি তো উত্তর কলকাতা। সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ নিতে চায়, ডায়মন্ড হারবারে লড়লো না কেন, দক্ষিণ কলকাতায় লড়লো না কেন? মমতা ব্যানার্জি যেখানে থাকেন, মুর্শিদাবাদে কেন যেতে হলো? 70% সংখ্যালঘু বাস করেন বলে। বিরোধীরা যখন সংখ্যালঘু ভোট নিয়ে বাম প্রার্থীকে তাক করছেন, তখন সেলিমের সমর্থনে এগিয়ে এলো মুসলিম সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল লীগ। শনিবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে এই সংগঠন। এই ঘোষণায় কি তৃণমূলের ক্ষতি হতে পারে? বাংলা শাসক দলের ভোট ব্যাংকে ভাঙন ধরাতে সমর্থ হবেন মোহাম্মদ সেলিমরা? প্রথমত ভোট ব্যাংক শব্দটা আরএসএস এর, পরে মিডিয়াটাকে গ্রহণ করে নিয়েছে। ব্যাংকে টাকা থাকে, সেই ব্যাংকটাকে লোপাট করে দিচ্ছে। টাকাগুলো সব গদির নিচে আছে, আর বান্ধবীদের বাড়িতে আর ফ্ল্যাটে আছে। আর ভোটারকে কি ব্যাংকে রেখে দিল? মুর্শিদাবাদে 3-3, অধীরও আত্মবিশ্বাসী। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে, সভা দেখলে বোঝা যায় সেলিম ভাই জিতবে। তৃণমূল দল লেগে চুলে তৃণমূল খান মুর্শিদাবাদ ছেড়ে মমতা ব্যানার্জি বাড়ি যা। মুর্শিদাবাদের 3-3 তৃণমূলকে খবর। তবে মুর্শিদাবাদের সাংবাদিক বৈঠকে বিতর্কের ছোঁয়াচও রয়েছে। সেলিমের পাশে বসে ইন্ডিয়ান ন্যাশনাল লীগের সদস্য মিমের সমর্থকদের কাছেও সমর্থন চেয়েছেন। আপনার মাধ্যমে একটা আপিল করতে চাইছি এই দমকুল মানুষকে, বিশেষ করে মুর্শিদাবাদে যত আইনের লোক আছে, যে আমি এমআইএম যে সমর্থক যে আছে, সব সেলিম ভাই জন্য কাজ করুন। আসাদুদ্দিন ওয়াইসির মিমের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। যিনি সমর্থনের দাবি রাখলেন, তিনি নিজেও মিমের প্রাক্তন প্রেসিডেন্ট। এ থেকে বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাবে না। মোহাম্মদ সেলিম অবশ্য যুক্তি দিয়েছেন। বিজেপি তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদের কাছে আবেদন জানিয়েছি যে তারা স্পষ্ট করুক, যদি এই সময় বাম এবং কংগ্রেসের জোটের সঙ্গে না আসে, তাহলে বুঝতে হবে তৃণমূল বা বিজেপির প্রতি তাদের উইকনেস আছে। স্পষ্ট হয়ে গেছে কথাটা, সবাইকে বলেছি, এনজিও বলেছি, তোমাদেরও বলছি, কোনো অসুবিধা নেই। বিজেপির হাত শক্ত করার অভিযোগিত তুলে দিচ্ছে তৃণমূল। অধীর চৌধুরীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বা সিপিএম বা আইএসএফ, এদের প্রত্যেকেরই কাজ হচ্ছে বিজেপিকে শক্তিশালী করা। সেই জন্য বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে কিভাবে দুর্বল করা যায়। এদের প্রত্যেকের কাজ তৃণমূলের ভোট ভাগ করো, তৃণমূলকে দুর্বল করো এবং বিজেপির হাতকে শক্ত করো। কিন্তু বাংলার মানুষ এই অঙ্কগুলো বোঝেন। সিপিএম হচ্ছে কমিউনাল পার্টি, কমিউনাল নাম্বার 1 হচ্ছে মমতা, কমিউনাল নাম্বার 2 হচ্ছে সিপিএম। রাজনৈতিক বিশ্লেষকরা 2014 সালের রায়গঞ্জের লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেবার কংগ্রেস তৃণমূলের ভোট কাটাকাটি সুযোগে জিতে গিয়েছিলেন বাম প্রার্থী মাত্র 18,000 ভোটে। এবারও ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইস্তিমাত করবেন কে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে গোটা রাজ্য জুড়ে বেজেছিল খেলা হবে গান। এবারও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন, সেখানে সেখানে গান শোনা যাচ্ছে। আদিবাসী গান গাইছেন ইন্দ্রনীল সেন, আর আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কখনো ধামসা মাদল বাজাচ্ছেন। দেখুন, 2019 লোকসভা নির্বাচন, আদিবাসীদের একটা বড় অংশ ঢেলে ভোট দিয়েছিল বিজেপির দিকে। রাজ্যের শাসক দল চাইছে সেই জায়গাটা ভাঙতে।
রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন, ধামসামাদল বাজাচ্ছেন, খুব পরিষ্কার আদিবাসী সমাজের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তারা আদিবাসী সমাজের এই সংস্কৃতিটাকে সম্মান করে। বেশ, বার্তা না হয় দেওয়া গেল, কিন্তু তারপরে কি আদিবাসী সমাজ ভোট দিয়ে কি পাবে? গত 5 বছরে কি পেয়েছেন তারা? আদৌ কিছু পেয়েছেন? জানতে হলে আপনাদেরকে যেতে হবে পুরুলিয়ায় একটি গ্রামে, যেখানে আদিবাসী সমাজ ভোট বয়কটের ডাক দিয়েছেন। দেখুন। আমাদের কিচ্ছুটি হয় না, কিচ্ছুটি হয়নি আমাদের। না কিচ্ছু নাই, আমি বলতে পারি কিচ্ছু নেই। 5 বছরের মেয়াদ শেষ, আবার সামনে ভোট, অথচ নেই ছাড়া কিছুই মুখে আসছে না পুরুলিয়ার পুঞ্চা ব্লকের মোহনগোড়ার বাসিন্দাদের। দিল্লির রাস্তা পরিষ্কার করতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা, কিন্তু আদিবাসী গ্রামের রাস্তা যে কে সেই। উন্নয়ন শব্দটাই অভিধানে নেই বলছে মোহনগোড়া। রাস্তায় আমাদের কোনো গ্রামে আমাদের গাড়ি টাড়ি কিচ্ছু ঢুকছে না। গ্রামে যদি কোনো একটা রুগী হয়েছে, গ্রামে কোনো গাড়ি আসছে নাই, তাকে আর বলছে খাটি করে নিয়ে যাও দামদপুরে নিয়ে যাব, কিন্তু গ্রামে গাড়ি ঢুকতে খুঁজছে না। বা এই রাস্তাঘাটে যদি কোনো রুগী কোনো লেগা হয়, সে তো অ্যাম্বুলেন্স আসবে কিনা, আর রুগী আর কিছুটা লিখতে রুগী যেটাও যদি বেঁচে থাকবে এই রাস্তাতে গাড়ি নিয়ে গেলে সে শেষ হয়ে যাবে। 41 ডিগ্রি গরমে পুড়ছে পুরুলিয়া, এমন গরমেও 2 কিলোমিটার যেতে হয় জল আনতে। 2 কিলোমিটারের মতো, তো ওইখানে থেকে ওই জল খাওয়াই এখন নিয়ে আসছে। আর যদি একটু দেরি করি তাহলে আর বাবা জল খাওয়া হবে না, সে গরু হা করবে, আবার চড়বে না। এই রাজ্যে অনেক কিছুই নেই, কিন্তু ভোটের বাজার তো প্রতিশ্রুতি আছে, আর ভোটের পর প্রতিশ্রুতি পূরণ হয় না। তাই এবার ভোট বয়কটের ডাক দিয়েছে আদিবাসী অধ্যুষিত মোহনগোড়া। এবার আর ঠকতে চায় না, অনেকবার 2-3 ঠকে গেছে, আর ঠকতে চায় না জনতা। সহজ সত্যিটা কবে বুঝবেন নেতা? এটা আমাদের পিএমজিএসআই এর দেওয়া আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এটা দেওয়া হয়েছে, এবং জানে বলেই কিছু একদম যারা পলিটিক্যাল স্বার্থবাজ তারা দেখাতে চাইছে আন্দোলনের মাধ্যমে যাতে তাদের রাস্তাটা হবেই। এতদিন ধরে যে সরকার চালিয়েছেন, দিদিমণি ছলনা করেছেন, আর তারই আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। ভোট বয়কটেও কাজ হবে কি?